হ্যালো, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে থেকে আমরা ক্লাস 12-এর সেকেন্ড ইউনিট শুরু করব। সেকেন্ড ইউনিটের নাম হচ্ছে প্রবাহী তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিট পুরোপুরি শেষ হয়ে গেছে, আশা করি তোমরা সব পড়েছো। আমরা আবার পরে যখন আবার রিভিশন করব তখন এই চ্যাপ্টারের উপর কী কী ভালো ভালো প্রশ্ন আছে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এমনি ডিটেলস আলোচনা হয়ে গেছে, এরপর আমরা বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে যখন আমরা রিভিশন করব। ঠিক আছে, তো চলো আজকে থেকে শুরু করা যায়। প্রবাহী তড়িৎ সেকেন্ড ইউনিট। প্রবাহী তড়িৎ মানে হচ্ছে যে বিভব পার্থক্যের জন্য কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলে তড়িৎ বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। ঠিক আছে, এইটাকেই বলা হয় প্রবাহী তড়িৎ। ঠিক আছে, যেমন আমাদের বাড়িতে যে সমস্ত কারেন্টের জিনিসগুলো আছে, যেমন তোমার ফ্যান, লাইট, এর মধ্যে কি কারেন্ট যায়, মানে এরা পরিবাহী, এবং কারেন্ট যায় বলে এই সমস্ত জিনিসগুলো সব ঘোরে। এগুলো সবই সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়ব। ঠিক আছে, তাহলে যদি অপরিবাহী পদার্থ, তার মধ্যে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তার মধ্যে তড়িৎ যেতে পারেই না। কিন্তু যদি তড়িৎ যেতে হয় তাহলে কিন্তু আমাকে কোনো পরিবাহী পদার্থ যেমন তামা, লোহা, রূপা এগুলোকে নিতে হবে, কারণ এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করে। তাহলে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করবে তখন আমরা সেটাকে প্রবাহী তড়িৎ করব। সাধারণত পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তারা তড়িৎ পরিবহন করে। অন্যান্য অনেক ইলেকট্রন থাকে কিন্তু সবাই কিন্তু তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে তারাই কিন্তু তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, চলো শুরু করা যায়। তো প্রথমে আমরা দেখব যে তড়িৎ প্রবাহ মাত্রা কী জিনিস। তড়িৎ প্রবাহ মাত্রা কী জিনিস? কোনো তারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, মনে করি কোনো তার নিয়েছি, তারটাকে আমরা একটু মোটাভাবে দেখাই। তো এইখানে যে কোনো একটা প্রস্থচ্ছেদ দিলাম। ঠিক আছে, এই প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেইটাই হচ্ছে এই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। এই পরিবাহীটাকে মনে করে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, এটা প্লাস একটা মাইনাস। তার মানে কি মাইনাস মানে ইলেকট্রনগুলো সাধারণত যায়, তাহলে ইলেকট্রনগুলো মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তার মানে আমাদের কনভেনশন অনুযায়ী আধান মানে তড়িৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায়, অর্থাৎ ইলেকট্রন যেদিকে যায় তড়িতের প্রবাহ তার বিপরীত দিকে হয় বলে ধরা হয়। যেহেতু ইলেকট্রনের আধান নেগেটিভ, তাই জন্য এইরকম ধরা হয়। এই প্লাসটা উচ্চ বিভব, মাইনাসটা নিম্ন বিভব, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ যায়। কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে কি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। এই যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকটা হচ্ছে কারেন্টের ডিরেকশান। যদি ডিটি সময়ে যদি ডিকিউ পরিমাণ আধান যায় এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে কারেন্ট হবে ডিকিউ বাই ডিটি। ঠিক আছে, ডিটি খুব অল্প সময়, সেই অল্প সময়ের ব্যবধানে যদি ডিকিউ পরিমাণ আধান যায় এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে কারেন্ট হচ্ছে ডিকিউ বাই ডিটি। যদি ডিফারেন্সিয়াল ফর্মে না লিখি তাহলে এটা কিউ বাই টি হবে। ঠিক আছে, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা বলছি, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা আমরা জানি অ্যাম্পিয়ার, যাকে বড় হাতের এ দিয়ে লেখা হয়। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম বাই 1 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যদি বলে প্রবাহ মাত্রা কাকে বলে, আমরা বলবো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, যে পরিমাণ আধান প্রবাহিত হয়, সেই আধানকে বলে, তাকেই বলা হয় ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, চল নেক্সট কী বলেছে দেখি। দেখো একটা অঙ্ক দিয়েছে, খুব সিম্পল অঙ্ক। বলছে কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। ওই তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আমাদের বলেছে যে এরকম একটা তার আছে, সেই তারের যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন ক্রস করছে যদি কারেন্টটা 1 অ্যাম্পিয়ার হয়। কারেন্টটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, এদিকে মনে করো কারেন্ট যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যে কোনো প্রস্থচ্ছেদকে ক্রস করছে সেটা আমরা কী করে বার করবো। তাহলে আই সমান কি? আই সমান হচ্ছে কিউ বাই টি। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে জেনেছি যে এই কিউ সমান হচ্ছে এনই। আমরা যেখানে আধানের কোয়ান্টাইজেশন পড়েছিলাম সেখানে বলেছিলাম আধান সমান হচ্ছে ইলেকট্রনের আধানের সরল গুণিতক। তাহলে যদি এনটা ইলেকট্রন যায় টি সময়, তাহলে কিউটা হবে এনই।
বাই টি। আমাদের এই এনটা জানতে চাইছে কতগুলি ইলেকট্রন পাস করছে, তাহলে এন সমান কী হবে আই টি বাই ই। কারেন্টটা কত 1 অ্যাম্পিয়ার, সময়টা কত 1 সেকেন্ডে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাচ্ছে জিজ্ঞেস করেছে, বাই ইলেকট্রন। ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10⁻⁻19টা উপরে গেলে 10⁻+19 হয়ে যাবে। আমি ওপরে সেটাকে লিখলাম 10 ইন্টু 10⁻18 বাই 1.6, ঠিক আছে। 10⁻19টাকে উপরে গেলে 10⁻+19 হবে, +19 হবে। 10⁻+19 থেকে একটা 10 ধার নিলাম, এই 10-এর উপরে গিয়ে ওপরে একটা 10 এলো। 2 দিকে গেলাম 8, এটা 5, আবার 2 দিকে গেলাম, এটা হলো 4, এটা হলো 5, তাহলে 25/4 ইন্টু 10⁻18। 25/4 মানে হচ্ছে 4×6 = 24, 4 × 8, 6.25 ইন্টু 10⁻18। এতগুলো ইলেকট্রন যে কোনো ক্রস সেকশন দিয়ে পাস করছে। 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন যে কোনো ক্রস সেকশনের মধ্যে দিয়ে পাস করছে, যার জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, তো আমাদের জিজ্ঞেস করেছে কারেন্টের একটা ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলেছে t0 থেকে t2 সেকেন্ড সময়ে তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ আধান অতিক্রম করবে, মানে কিউটা জানতে চেয়েছে, ঠিক আছে। আইটা দিয়ে দিয়েছে, দিয়ে কিউটা জানতে চেয়েছে। তো আই সমান হচ্ছে ডিকিউ ডিটি, তাই না। তাহলে কিউ সমান কী হবে, ডিকিউ সমান কত হবে আই ডিটি। তাহলে কিউ সমান কত হবে, আধানটা জানতে চাইছে, ইন্টিগ্রেশন আই ডিটি। তাহলে টি এর মানটা বলেছে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে কিউ সমান কত হলো 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে। আয়ের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে 3t² 2t + 5, 3t² + 2t + 5, এটা ডিটি, ঠিক আছে। 3t² এর ইন্টিগ্রেশন করলে টি কিউ হবে, ঠিক আছে। t² এর ইন্টিগ্রেশন হচ্ছে t³/3, সেই 3টা কেটে যাবে, প্লাস 2t এর ইন্টিগ্রেশন করলে হবে t² জাস্ট, আর এটা হবে 5t। টি এর ইন্টিগ্রেশন করলে হয় t²/2, সেই 2 আর এই 2 কেটে যাবে। এর লিমিট যদি বসাই 0 থেকে 2, আপার লিমিট বসাই প্রথমে, তাহলে 2 এর কিউব -2 + 2a² + 5 × 2। লোয়ার লিমিট বসালে 0 হবে, টি এর জায়গায় সব 0 বসা 0 হয়ে যাবে। 2 3 4 2 8 + 4 + 10 মানে 22 কুলম। 22 কুলম আধান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। ওই 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে 22 কুলম আধান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখি চলো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিওরি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট সূত্র, সেটা হচ্ছে ওহমের সূত্র। এটা আমরা 10-এ একবার পড়েছি। তো ওহমের সূত্র কী বলছে, ওহমের সূত্র বলছে যে কোনো পরিবাহী তারের দুই প্রান্তে যদি বিভবের পার্থক্য থাকে, তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, কিন্তু কন্ডিশন হচ্ছে যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। কী বলেছে একটা বুঝি, মনে করো এইটা একটা পরিবাহী, সাধারণত এটাকে রোধ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যদিও রোধ এরকম দেখতে নয়, ঠিক আছে। এইটার এ প্রান্ত, এটা বি প্রান্ত। এ প্রান্তের বিভব হচ্ছে VA আর বি প্রান্তের বিভব হচ্ছে VB। যদি VA-টা VB-র থেকে বড় হয়, তাহলে এইদিকে কারেন্ট যাবে, মনে করলাম আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যেহেতু এখানকার বিভবটা বেশি, তাহলে এখান থেকে কারেন্ট ডি এর দিকে যাবে। তো ওহমের সূত্র বলছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে। এই উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা এই কথাটা কিন্তু বলতে হবে। তাহলে এই যে কারেন্ট যেটা লিখছি, সেই কারেন্টটা VA - VB এর সঙ্গে সমানুপাতিক, বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। বা আই সমানুপাতিক লিখতে পারি V, যেখানে V সমান হচ্ছে VA - VB, ঠিক আছে। VA - VB এটাকে উল্টো করে লিখি, তাহলে V সমানুপাতিক আই, অর্থাৎ কারেন্টটা বিভবের সঙ্গে সমানুপাতিক। এবার যদি সমান চিহ্ন দিয়ে লিখি, তাহলে লিখবো I × R, ঠিক আছে। সমানুপাতিকে সমান চিহ্ন দিয়ে লিখলে একটা ধ্রুবক আসে, এখানে সেই ধ্রুবকটাকে বলবো R। এই আরকে আরটা একটা ধ্রুবক, এটাকে বলা হয় পরিবাহী রোধ, এটাকে আমরা বলবো
পরিবাহী রোধ, ঠিক আছে। তাহলে যদি বলে আর কি, ঠিক আছে, তাহলে ওহমের সূত্র আসা বোঝা গেল, ঠিক আছে। ওহমের সূত্র আমরা বুঝতে পারলাম যে ভি সমান আইআর, এইটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, ঠিক আছে। ভি সমান আইআর, এটা আমাদের ওহমের সূত্র, এটা আমরা বুঝলাম। এরপর রোধ সম্পর্কে বুঝি, রোধ কাকে বলে। তাহলে আমরা যদি এখান থেকে রোধ পার করি, রোধ সমান ভি বাই আই, এইটাই হচ্ছে রোধের সংজ্ঞা। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। বা আরও ভালোভাবে বলতে গেলে যদি আমি বুঝতে চাই রোধ কী জিনিস, রোধ হচ্ছে পরিবাহীর মধ্যে বাধা, তড়িৎ প্রবাহের বাধা। যার রোধ যত বেশি হবে সেই পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহতে বাধা সবথেকে বেশি দেবে, ঠিক আছে। যার রোধ কম হবে তার বাধা কম হবে, ঠিক আছে। রোধের যে উল্টো মানে 1/r যেটাকে বলবো, সেটাকে বলবো আমরা পরিবাহিতা, ঠিক আছে। রোধের উল্টোটাকে বলবো, অনন্যকে বলবো আমরা পরিবাহিতা। পরিবাহিতা যত বেশি হবে রোধ তত কম হবে। পরিবাহিতা বেশি হওয়া মানে সেই পদার্থটা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারবে, বুঝে গেল? তো রোধের সংজ্ঞা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখব এই যে রোধের কথা বলছি, এই রোধের এককগুলো কী এবং তাদের এককের মধ্যে সম্পর্ক কী, সিজিএস একক কী, এসআই একক কী। যদি আমাদের সিজিএস একক খুব একটা দেয় না, আমাদের এসআই এককই দেয়, তাহলে আমরা একক যদিও এককগুলো একটু জেনে নিই, দিয়ে তাদের মধ্যে কী রিলেশন হয় সেই রিলেশনটা বার করি। তাহলে আর সমান আমরা কী পেলাম, আর সমান পেয়েছি ভি বাই আই। যদি আমাদের বলে যে এসআই একক কী, তাহলে এসআই একক হচ্ছে ওহম, ওহমের চিহ্ন এটা, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এটাকে ওহম বলা হয়। তাহলে 1 ওহম সমান লিখতে পারি 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, কারণ এখানে ভি থেকে ভোল্ট, আই থেকে অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে 1 ওহমের সংখ্যা। যদি বলে কোনো পরিবাহী রোধ 1 ওহম, তার মানে কি? তার মানে হচ্ছে সেই পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্টেজ দিই, তাহলে সেই পরিবাহীতে প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। সিজিএস একক কী হবে? সিজিএস একক 1 ওহমের বলা হয় 1 ইএসইউ রোধ। 1 ইএসইউ রোধ মানে হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট বাই 1 ইএসইউ প্রবাহ মাত্রা। খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু যদি কখনো দেয় যে 1 ওহম আর 1 ইএসইউ রোধের মধ্যে কী সম্পর্ক, সেটা আমরা বার করতে পারি এখানে। কী করে? খুব সহজ। 1 ওহম সমান হচ্ছে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। 1 ভোল্ট মানে হচ্ছে 1-এর 300 স্ট্যাট ভোল্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। অনেকবার পরীক্ষায় দিয়েছি। আর 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ প্রবাহ মাত্রা, ইএসইউ প্রবাহ মাত্রা। দেখো চলে এলো আমাদের ইকুয়েশনটা। তার মানে এখানে কী পেলাম, 1/3×9 × 10⁻11, দুটো শূন্যের জন্য 11 এলো। স্ট্যাট ভোল্ট বাই ইএসইউ প্রবাহ মাত্রা মানে হচ্ছে ইএসইউ রোধ, তাহলে এত ইএসইউ রোধ। তাহলে 1 ওহম সমান পেলাম 1/9 × 10⁻11 ইএসইউ রোধ। তাহলে এইটাই হচ্ছে এসআই পদ্ধতির রোধ এবং সিজিএস পদ্ধতির রোধের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো চলো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যে ওহমের সূত্রটা বললাম, সেই ওহমের সূত্রটা কিন্তু কেউ কেউ মেনে চলে, আবার কেউ কেউ মেনে চলে না। যারা মেনে চলে তাদেরকে বলবো আমরা ওহমীয় পরিবাহী। যেমন তোমার এই সোনা, রূপো, লোহা, তামা, এরা মেনে চলে, এদেরকে বলবো আমরা ওহমীয় পরিবাহী। আর যারা মেনে চলে না তাদেরকে বলবো অওহমীয় পরিবাহী। যেমন আমরা যদি ডায়োড দেখি, ডায়োড যখন পড়বো অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেখানে দেখবো যে ডায়োড, ট্রায়োড, এরা এই ওহমের সূত্র মেনে চলে না, ঠিক আছে। তাদেরকে আমরা বলবো অওহমীয় পরিবাহী। যদি ওহমীয় পরিবাহী হয় তাহলে তার ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের যে লেখচিত্র, সেটা স্ট্রেট লাইন হবে এরকম, ঠিক আছে। এরকম একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এর যদি নতি বার করি, যদি tan θ বার করি, মনে করি কোনো একটা জায়গায় এরকম tan θ বার করতে চাইছি, তাহলে এটা ডিআই হবে। এটা যে কারেন্টের পরিবর্তন, এটা যে ভোল্টেজের পরিবর্তন। তাহলে tan θ যদি বার করি তাহলে সেটা হবে DI/dV, বা এটাকে I/Vও লিখতে পারি, যেহেতু এটা স্ট্রেট লাইন। I/V মানে হচ্ছে 1/R, V সমান হচ্ছে IR, তাহলে II কেটে গেলে I1/R। তাহলে যদি VI গ্রাফ আমরা টানি, বি যদি নতি বার করি, স্লোপ বার করি, তো সেই স্লোপটা হবে 1/R, বা R বলতে পারি 1/স্লোপ। VI ক্যারেক্টারিস্টিক গ্রাফ, তার স্লোপ।
যদি কোনো পরিবাহী এই ভিআই ক্যারেক্টারিস্টিকটা স্ট্রেট লাইন হয়, এরকম স্ট্রেট লাইন হয়, তাহলে সেটাকে বলবো ওহমীয় পরিবাহী। এইটা হচ্ছে ওহমীয় পরিবাহী, ঠিক আছে। তো যারা অহমীয় পরিবাহী হবে তাদের ক্ষেত্রে যদি আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক জানি, তাহলে সেটা স্ট্রেট লাইন হবে না, সেটা এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ এর নতি অনবরত পরিবর্তনশীল, তাহলে এইটাকে আমরা বলবো অহমীয় পরিবাহী, ঠিক আছে, অহমীয় পরিবাহী। এর ক্ষেত্রে স্লোপটা যেহেতু পরিবর্তনশীল, তাই এদের রেজিস্ট্যান্সটাকে বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স। এবং এদের ক্ষেত্রে আরটা বার করা হবে 1/, স্লোপ একই হবে, ঠিক আছে, 1/, স্লোপ। কিন্তু এই স্লোপটা কিন্তু সবসময় পরিবর্তনশীল, মনে রাখবে। এটা ওই জন্য এই রেজিস্ট্যান্সটাকে বলবো অহমিক পরিবাহী। যেমন তোমার এদের ক্ষেত্রে জেনার ডায়োড হবে, ট্রায়োড হবে, এদের ক্ষেত্রে এরা ওহমের সূত্র মেনে চলে না, তো এই জন্য এদেরকে বলবো আমরা ওহমিক পরিবাহী। ওহমিক পরিবাহীর ক্ষেত্রে মনে রাখবে যে ভিআই বা আইভি লেখচিত্র যদি অঙ্কন করি, তাহলে সেটা কখনো স্ট্রেট লাইন হবে না, সেটা এরকম করে আস্তে আস্তে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। নেক্সট দেখি, এবার দেখা যাক যে এই যে পরিবাহী রোধ যে কথাটা বলছি, এই পরিবাহী রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রথম হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর, ঠিক আছে, উষ্ণতার উপর। এক নম্বর হচ্ছে উষ্ণতার উপর। যেমন সাধারণত দেখা যায় যে কিছু কিছু পরিবাহী আছে, পদার্থ আছে, যাদেরকে গরম করলে উষ্ণতা বাড়ালে তার রোধ বাড়ে, আবার কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালে রোধের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। যেমন তোমার যদি পরিবাহী হয়, সাধারণত যেটা পরিবাহী হয় তাদের ক্ষেত্রে গরম করলে রোধ বাড়ে, যত গরম করব রোধ বাড়বে, কিন্তু তাদের ক্ষেত্রে রোধ বাড়ে, উষ্ণতা বাড়ে। 2 নম্বর, যদি অর্ধ পরিবাহী হয়, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এদের রোধ কমে যায়, ঠিক আছে, যত গরম করব তত রোধ কমবে। আর এই যে নাইক্রোম বলে একটা তার আছে, এটা সংকর ধাতু, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, তাদের রোধের কোনো পরিবর্তন হয় না, আনচেঞ্জড, কোনো রকম পরিবর্তন হয় না। নাইক্রোম একটা সংকর ধাতু, তার ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনে তার রোধের কোনো পরিবর্তন হয় না। এই জন্য প্রমাণ রোধক, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যেগুলো ব্যবহার করি, একটা রোধ বাক্স থাকে, সেই প্রমাণ রোধক তৈরি করতে গেলে এই নাইক্রোমটা ব্যবহার করা হয়, বুঝতে পারলে। তাহলে পরিবাহী রোধ কার উপর নির্ভর করে? প্রথম দেখলাম উষ্ণতার উপর। 2 নম্বর হচ্ছে উপাদানের উপর। উপাদান মানে হচ্ছে তারটা কিসের তৈরি। লোহা হলে তার রোধ একরকম হবে, তামা হলে রোধ একরকম হবে, রূপো হলে তার রোধ সব থেকে কম হবে। তাহলে কি জিনিসটা দিয়ে তৈরি করছি তার উপর ডিপেন্ড করে। 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের উপর। কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, আর সমানুপাতিক এল হয়, ঠিক আছে। অর্থাৎ একটা ছোট তারের যা রোধ হবে, একই ব্যাসার্ধের যদি একটা লম্বা তার হয়, তার কিন্তু রোধ অনেক বেশি হবে। অর্থাৎ রোধটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। যত দৈর্ঘ্য বেশি হবে তত তার রোধও বেশি হবে। 4 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের উপর। 4 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের উপর। দেখো, আর সমানুপাতি 1/a হয়। অর্থাৎ যদি একটা মোটা তার হয়, তার রোধ কম হবে একটা সরু তারের তুলনায়। মোটা তারের রোধ অনেক কম হবে। তার কারণ ইলেকট্রনগুলো খুব সহজেই মোটা তারের মধ্যে দিয়ে যেতে পারে, বা কোনো আধান এই মোটা তারের মধ্যে খুব সহজেই যেতে পারবে। সরু তারের মধ্যে কিন্তু অত সহজে ইলেকট্রন যেতে পারবে না। তাই সরু তারের রোধ বেশি। প্রস্থচ্ছেদ যত কমবে রোধ তত বেশি হবে। প্রস্থচ্ছেদ যত কমবে রোধ বেশি হবে, প্রস্থচ্ছেদ যত বাড়বে রোধ কম হবে। ওই জন্য প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যাস সমানুপাতিক, ঠিক আছে। আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আমরা যদি শুধু এই দুটোকে দেখি, তাহলে লিখতে পারি আর সমানুপাতি L/A, বা আমরা লিখতে পারি আর সমান রো L/A। এখানে এই রোটা ধ্রুবক, এই রোটা হচ্ছে ধ্রুবক। এই রোটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক।
ঠিক আছে, তাহলে রোধের মধ্যে আমরা দেখলাম এই যে ইকুয়েশনটা লিখেছি, এখানে রোধটার সঙ্গে লেন্থ আর এটা ঢুকে গেছে, প্রস্থচ্ছেদটা ঢুকে গেছে। কী কী ঢোকা নেই এই ইকুয়েশনের মধ্যে? উষ্ণতার উপাদান। তাহলে রোটা কার উপর ডিপেন্ড করবে? রোটা ডিপেন্ড করবে দুটোর উপর, উষ্ণতার উপর আর উপাদানের উপর। ঠিক আছে, এই রোয়ের যে অনুনক 1/ρ সেটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, এবং এটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, সিগমা দিয়ে ডিনোট, পরে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক এই সিগমা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এই সিগমাটাকে বলা হয় কোনো পরিবাহিতাঙ্ক। যত পরিবাহিতাঙ্ক বেশি হবে তত সেই পদার্থের পরিবহন ক্ষমতা বাড়বে। পরিবাহিতাঙ্ক বেশি হলে রো কমবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। বেশ, একটা জিনিস বুঝি, তারপর আমরা এটাকে আবার করবো, রোধ বিষয়ে আলোচনা করবো, এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো। আর সমান রো এল বাই এ। আচ্ছা, একটা জিনিস বলে দিই এখানে, যখন আমরা রোধ বলছি পরিবাহিতাঙ্ক কাকে বলে এখানে আছে, যখন আমরা রো কাকে বলে বলছি, নড়ে যাচ্ছে তার, দেখো আমরা রো কী পেলাম, আর সমান কী পেলাম, রো এল বাই এ। দেখো এল সমান 1 আর এ সমান যদি 1 হয় তাহলে আর সমান রো বলবো। অর্থাৎ আমরা বলবো যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলবো তার রোধাঙ্ক। ঠিক আছে, তার রোধাঙ্কের সংজ্ঞা হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদযুক্ত, একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহী রোধকে বলবে তার রোধাঙ্ক। তাহলে যদি রোয়ের একক দেখি তাহলে সেটা হবে আর, দেখো রোধের ইকুয়েশন হচ্ছে আর এ বাই এল। তা রোয়ের একক কী হবে? রোধের জন্য 1 এলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য মিটার স্কোয়ার এলো, বাই এলের জন্য মিটার এলো, একটা মিটার কেটে গেল, তাহলে রোয়ের একক হবে ওহম ইন্টু মিটার। এটা এসআই একক। যদি আমরা সিজিএসে লিখি তাহলে এর একক হয় ওহম সেন্টিমিটার। ঠিক আছে, মিটারের জায়গায় সেন্টিমিটার আসবে, আর কিছুই নয়। ওহমটা ওহমই থাকবে, কারণ ওহমটাই সার্বজনীন একক, সব জায়গায় আমরা ওহমটাকেই ব্যবহার করি। ঠিক আছে, তাহলে রোয়ের এসআই একক হচ্ছে ওহম মিটার আর সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার। আমরা যেটাকে সিগমা বলছিলাম, পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওহমের উল্টো। ওহমের উল্টো হচ্ছে মো, সেটাকে এইভাবে লিখে, ওহমটা যেভাবে লিখবো মোটা হচ্ছে তার উল্টো, ইন্টু সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এইটাই হচ্ছে সিগমার একক। বুঝে গেছে? চলো এবার দেখি যে একটা ছোটো বড় জিনিস আছে, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট কী জিনিস আমরা দেখি। যখন মনে করো এটা একটা সার্কিট, এই সার্কিটটা বুঝবে। ঠিক আছে, এই সার্কিটটা মনে করো এখানে ব্যাটারি লাগানো আছে আর এটা এইরকম একটা সার্কিট আছে। ঠিক আছে, তো আমি যদি মাঝখান থেকে কেটে দিই এরকম করে, তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট সাধারণত এখানে একটা সুইচ থাকে। ঠিক আছে, সেই সুইচটা যদি অফ থাকে, যেমন এখানে কোনো কানেকশান নাই, তখন আমরা এটাকে ওপেন সার্কিট বলবো। এই সার্কিটটা খোলা আছে, এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। শর্ট সার্কিট কী জিনিস? যখন এই সার্কিটটা এরকম আছে, মনে করো এরকম আছে, সুইচটা এখানে আছে, এই সুইচটাকে কানেক্ট করলাম আর এইটাকে একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, তখন এটাকে বলে শর্ট সার্কিট। সিকেটি লিখছি, সার্কিটে সিকেটি লিখি। ঠিক আছে, শর্ট সার্কিট মানে হচ্ছে এখানে একটা তার দিয়ে যুক্ত করেছি, তার মানে এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না, পুরো কারেন্টটাই তোমার এই তারটার মধ্যে দিয়ে যাবে। কারণ যেহেতু তার লাগিয়েছি, সাধারণত তারের রোধ 0 ধরা হয়। ঠিক আছে, সাধারণত তারের রোধটাকে 0 ধরা হয়, তাহলে পুরো কারেন্টটা এই দিকে চলে যাবে। এটাকে বলা হয় শর্ট করা বা শর্ট সার্কিট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখেছে, দেখো বলেছে একটা পরিবাহী রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। ঠিক আছে, ওহম সেন্টিমিটার দিয়েছে। ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসের কত দৈর্ঘ্য নিলে রোধ 10 ওহম হবে? ঠিক আছে, চলো করি।
তো রোটা দিয়েছে 9 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। ব্যাসটা দিয়েছে 0.3 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা যেটা হবে সেটা এর অর্ধেক, 0.15 সেন্টিমিটার, এর অর্ধেক ব্যাসার্ধটা। কত দৈর্ঘ্য নিলে রোধটা 10 ওহম হবে? তাহলে 8টা বলে যে 10 ওহম। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি? আর সমান রো এল বাই এ। আমাদের এলটা বার করতে বলেছে, তাহলে এল সমান হচ্ছে আর এ বাই রো। ঠিক আছে, ব্যাস যখন দিয়ে দিয়েছে তার মানে এটা তোমার বৃত্তাকার, প্রস্থচ্ছেদটা বৃত্তিকার। তাহলে এর জায়গায় কী লিখবো? পাই আর স্কোয়ার বাই রো। ঠিক আছে, আর এর মান দিয়েছে 10 ওহম, পাই মান হচ্ছে 3.14, আর স্কোয়ার হবে 0.15 ইন্টু 0.15। ঠিক আছে, ডিভাইড বাই রো এর মান কত দিয়েছে? 9 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, এই দশমিক দুটো তুললাম, তাহলে ইন্টু 10⁻4 নিচে আসবে। 9 3 3 9, এটা 5 দিয়ে কাটলো, এটা কাটলো 5 দিয়ে, তাহলে কত হবে? ঠিক আছে, এটা 5 5 25, 25কে 3.14 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 25 4 0, 101, হাতে 10, 25 আর 10 35 5। ঠিক আছে, 25 আর 10 35 5, হাতে 3, 3 25 75, 78, 78.75 ইন্টু 10⁻2, ওপরে গেলে +2, 10⁻³ সেন্টিমিটার। তার মানে 78.5 ইন্টু 10 মিটার, তার মানে 785 মিটার। তাহলে তারটা দৈর্ঘ্য হতে হবে 785 মিটার। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। বলেছে একটা তারের রোধ 5 ওহম, আয়তন অপরিবর্তিত রেখে তারটার দৈর্ঘ্য যদি 20% বাড়ায়, তাহলে রোধ কত অপরিবর্তিত হবে? রোধ কত হবে জানতে চাইছে। ঠিক আছে, রোধটা কত হবে? দেখো, এই তারটা প্রথমে এরকম ছিল, একে যখন টেনে বড় করব তখন কিন্তু তারটা সরু হয়ে যাবে, তাই না? যখন তারটাকে টেনে বড় করব তখন এটা সরু হয়ে যাবে। এখানে আমাকে বলেছে আয়তনটা অপরিবর্তিত আছে, তাহলে এর প্রস্থচ্ছেদ মনে করো A1, দৈর্ঘ্য ছিল L1, আয়তন কত হবে? A1 L1, পরে প্রস্থচ্ছেদ হয়ে গেল A2, দৈর্ঘ্যটা হয়ে গেল L2, তাহলে এর আয়তন কত হবে? VA2 L2। দুটো যেন সমান হয়, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আমরা যদি ওইভাবে করবো না, অন্যভাবে করবো। কীরকম করে করবো? দেখো, আর সমান হচ্ছে রো এল বাই ভি, রো এল বাই এ। আমরা কি করব? ওপরে নিচে এল দিয়ে গুণ করে দেবো, তাহলে L² বাই AL হবে, তাহলে রো L² বাই ভি হবে। এল মানে হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে প্রথমে রোধ কত? সেটা হচ্ছে রো L1² বাই ভি, ভিটা তো একই আছে। আর R2 পরে রোধ কত হলো? রো L2² বাই ভি। তাহলে R2 বাই R1 যদি বার করি, R2 বাই R1 যদি বার করি, তাহলে রো আর রো বাই ভি কেটে যাবে। তাহলে কি থাকবে? L2 বাই L1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার L2টা কত? L2টা হচ্ছে L1 এর থেকে 20% বেশি। তাহলে আমরা যদি L2 বার করি, L1 প্লাস L1 এর 20%, 20% মানে হচ্ছে 20/100। ঠিক আছে, L2টা 20% বেড়েছে, যে L1 ছিল প্লাস L1 এর 20%, মানে 5 হয়ে গেল। তার মানে 6/5 L1, 6/5 L1। ঠিক আছে, তাহলে L2 বাই L1 কত হলো? তাহলে এটা আমরা ব্র্যাকেটের পাশে করে দিলাম। তাহলে L2 বাই L1 যদি দেখি, তাহলে এটা 6/5 হবে, তাহলে 6/5 স্কোয়ার হবে, তাহলে 36/25 হবে। তাহলে R2 সমান কত হবে? 36/25 ইন্টু R1, R1 এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 5 ওহম, তাহলে 5 ওহম, 5 5 25,
2 দিয়ে যদি গুণ করি 72/10 মানে 7.2 ওহম। তাহলে R2 সব হয় 7.2 ওহম। ঠিক আছে, এইভাবে করার নিয়ম, এইভাবে করবে। চলো নেক্সট দেখো, বলেছে যে একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। একই ভরের অন্য একটি তামা থেকে 1 সেন্টিমিটার ব্যাসের অপর একটি তার প্রস্তুত করা হলো। তার দুটি রোধের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা করি। দেখো ভর একই, দুটোই একই ভরের তামা থেকে তৈরি করেছি, তাহলে দুটো তামারই আয়তন সেম হবে, অতএব আয়তন একই হবে। ঠিক আছে, যেহেতু ভর একই তাহলে আয়তন একই হবে। এবার ব্যাস দিয়ে দিয়েছে, চলো আমরা বার করি। আর এর ফর্মুলা কি, রো এল বাই এ। দৈর্ঘ্য দিয়ে কিছু দেয়নি আমাকে যা দিয়েছে ব্যাস দিয়ে, তাহলে আমরা এটাকে উপর নিচে এ দিয়ে গুণ করলাম, রো এল এ বাই এ স্কোয়ার। ঠিক আছে, এবার এল এ মানে হচ্ছে ভি, রো ভি বাই এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে রো ভি বাই পাই স্কোয়ার R⁴। ঠিক আছে, এবার যদি R1 লিখি প্রথমে রোধ, তাহলে সেটা হবে রো ভি বাই পাই স্কোয়ার R1 স্কোয়ার, R1⁴, আর R2 সমান রো ভি বাই পাই স্কোয়ার R2⁴। আমাকে চেয়েছে রোধের অনুপাত, তার মানে R1 বাই R2 যদি দেখি সব কেটে যাবে। ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিতে আছে তাই R2 বাই R1 হবে হোল⁴। পাই রো ভি পাই স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসের অনুপাত দিয়ে যদি লিখি তাহলে D2 বাই D1⁴ হবে। ঠিক আছে, কারণ তোমার ব্যাসের যা অনুপাত সেইটাই ব্যাসার্ধের অনুপাত। একটা হচ্ছে 5 মিলিমিটার, D1টা হচ্ছে 5 মিলিমিটার, আর একটা হচ্ছে 1 সেন্টিমিটার, মানে D1টা বলেছে 5 মিলিমিটার আর D2টা হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 10 মিলিমিটার। তাহলে এটা যদি অনুপাত করি কত হবে, 10/5⁴, তাহলে 2⁴ মানে 16। তাহলে রোধের অনুপাত কত হচ্ছে, অর্থাৎ R1:R2 সমান হবে 16:1। ঠিক আছে, 16:1। নেক্সট দেখাও যে একটি তামার তারের দৈর্ঘ্য 0.1% বাড়লে, দেখাও যে একটু তামার তারের দৈর্ঘ্য 0.1% বাড়লে রোধ 0.2% বাড়বে। ঠিক আছে, একই অঙ্ক। চলো আবার করি। আমাদের ফর্মুলা কি, R = রো এল বাই এ। যেহেতু এখানে দৈর্ঘ্য বাড়ছে তাই দৈর্ঘ্যটাকে স্কোয়ার করব, রো এল স্কোয়ার বাই এ এল করবো। প্রস্থচ্ছেদটাকে কিছু করবো না, কারণ প্রস্থচ্ছেদ আমাদের বলে নাই কিছু। রো এল স্কোয়ার বাই ভি। এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে R2 বাই R1 যদি করি তাহলে সেটা L2 বাই L1 তার স্কোয়ার হবে। যেহেতু আরটা এল স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, তাহলে R2 বাই R1 সমান L2 বাই L1 তার স্কোয়ার হবে। এখন L2টা কী বলেছে, L1 প্লাস L1-এর 0.1%, তাহলে 0.1/100, দশমিক তুলে দিলে 1000 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে L1টা কমন নিই, 1 + 1/1000, তার মানে 1001/1000। ঠিক আছে, ইন্টু L1, তাহলে L2 বাই L1 যেটা বেরোবে, L2 বাই L1 যেটা বেরোবে 1001/1000, এটা হবে 1001/1000 তার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারটাকে ভাঙি, এটা বুঝতে পেরেছো।
এই যে 1001 স্কোয়ার ক্যালকুলেট করতে পারবে 1001 1 2 3 4 1 2 3 4 আর লাস্ট হচ্ছে 1001 কোনো কত 10020 আচ্ছা এটা 1 কেন করলাম, এটা 001। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 10020001 ডিভাইড বাই একের পিঠে 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, ঠিক আছে। আমি এখান থেকে 4টে শূন্য গায়েব করতে চাইছি, তাহলে 1 2 3 4, তাহলে এটাকে লিখতে পারি 100.2 বাই 100। কিন্তু আমাদেরকে বলেছে কত পার্সেন্ট বাড়ছে, আর টুটা বেশি বুঝতেই পারছি 100.2 আর টুটা বেশি, তাহলে পার্সেন্টেজ যদি বার করতে হয় R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, এত পার্সেন্ট বৃদ্ধি, রোধের বৃদ্ধি হচ্ছে এইটা। তার মানে R2 বাই R1 মাইনাস 1 ইন্টু 100% পার্সেন্টেজ বৃদ্ধি করতে চাইছি, ঠিক আছে। R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, তাহলে R2 বাই R1 পেয়েছি আমরা 100.2 বাই 100 মাইনাস 1 ইন্টু 100, এত পার্সেন্ট। তো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে 0.2 বাই 100 ইন্টু 100%, তেমন আমাদের হয়ে গেল 0.2%, এখানে কেটে গেল। তাহলে যদি দৈর্ঘ্য 0.1% বাড়ে তাহলে রোধটা 0.2% বাড়বে। এটা হচ্ছে মেন ক্যালকুলেশন, মানে ডিটেলস ক্যালকুলেশন, যেটা সহজভাবে করা যায়, যেটা 11-এ তোমরা মাত্রা পড়ার সময় যেটা করেছিলে, ওই তোমাদের মাত্রা যে ত্রুটি বার করার জন্য সময় যেমন করেছিলে সেভাবেও করা যায়। সেটা কীরকম সেটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। ত্রুটি করার সময় যেটা করেছিলাম সেটা হচ্ছে ডেল্টা আর বাই আর সমান রো আর ভিটা যেহেতু কনস্ট্যান্ট, তো এটার জন্য কোনো ত্রুটি আসবে না। ত্রুটির ক্ষেত্রে যেটা এল স্কোয়ারের জন্য সেটা ত্রুটি আসবে, সেটা হচ্ছে 2 ডেল্টা এল বাই এল, তারপরে 2 ইন্টু 0.1% ইজিক্যাল টু 0.2%। কিন্তু এইভাবে করাটা ঠিক নয়, ঠিক আছে। আমি যে পুরো ডিটেলস যে আলোচনা করলাম সেইভাবে করাটাই সব থেকে বেস্ট। চলো নেক্সট দেখি। এবার আসা যাক রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে পরিবাহী রোধ উষ্ণতার উপর নির্ভর করে। কিছু কিছু পদার্থ আছে যাদেরকে গরম করলে রোধ বেড়ে যায়, আবার কিছু কিছু পদার্থ আছে যাদেরকে গরম করলে রোধ কমে যায়। তো মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহী রোধ হচ্ছে R0, আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহী রোধ হচ্ছে RT। রোধের পরিবর্তন কত হলো, সেটা হচ্ছে RT মাইনাস R0। তো এই যে পরিবর্তন যেটা হলো এটা কার উপর নির্ভর করে, এটা প্রাথমিক রোধের উপর নির্ভর করে আর উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, ঠিক আছে। ভালো করে বুঝবে এটা। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধ হচ্ছে R0, T ডিগ্রিতে রোধ হচ্ছে RT। তাহলে কতটা পরিবর্তন হলো RT মাইনাস R0, এটা কার উপর নির্ভর করে, প্রাথমিক রোধের উপর নির্ভর করে আর উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। তাহলে এই RT মাইনাস R0 এটাকে যদি সমান হিসাবে লিখি তাহলে একটা ধ্রুবক আসবে, সেটাই হচ্ছে আলফা। এই আলফাটাকেই বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফা সমান কী লিখতে পারি, RT মাইনাস R0 বাই R0T। আমরা যদি এর একক দেখি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বাই ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হবে, ঠিক আছে। কারণ এর রোধের একক ওহম, এখানে ওহম আছে, ওহম কেটে যাচ্ছে, তাহলে 1 বাই উষ্ণতা মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হচ্ছে। যদি বলে সংজ্ঞা কী তাহলে বলবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ওহম বা একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার রোধের যে পরিমাণ পরিবর্তন ঘটে সেইটাই হচ্ছে তার উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। এবার আলফাটা যদি পজিটিভ হয়, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে পজিটিভ হয়, বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে পজিটিভ হয়। পজিটিভ কাদের হয়, পরিবাহীর ক্ষেত্রে। আমি এক্ষুনি আলোচনা করছিলাম পরিবাহী মানে হচ্ছে লোহা, তামা, এদের। তার মানে এদের কী হয়, এদেরকে গরম করলে এদের রোধ বাড়ে, তার কারণে এদের যে মলিকুল আছে তাদের ভাইব্রেশন বেড়ে যায়, অণুগুলো পরমাণুগুলোর ভাইব্রেশন বেড়ে যায়, ওই জন্য তড়িৎ যেতে অসুবিধা হয়। ওই জন্য এদের আলফা পজিটিভ, উষ্ণতা বাড়লে এদের রোধ বাড়ে। আলফা নেগেটিভ কাদের হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে নেগেটিভ হয়।
অর্ধপরিবাহী কোণগুলো এই সিলিকন, জার্মেনিয়াম এদের ক্ষেত্রে। আর আলফা কনস্ট্যান্ট কাদের হয়, আলফা জিরো কাদের হয়, সেটা হচ্ছে এই নাইক্রোম তার একটা বললাম, এটা একটা সংকর ধাতু, নাইক্রোম তার। এই নাইক্রোম তারের আলফাটা জিরো হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে এদের রোধের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো নেক্সট বুঝি। একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 42.5 × 10⁻⁻4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার তারের কুণ্ডলী রোধ হচ্ছে 8 ওহম। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কুণ্ডলী রোধ কত হবে বার করতে বলেছে। ঠিক আছে, আমরা আলফার যে ফর্মুলাটা পেলাম সেটাতে ছিল RT - R0 বাই R0T। এখানে R0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা, যেটা কিন্তু অঙ্কটাতে বলা নাই, তাই না? তাহলে আমরা এটাকে কীভাবে করব, আমরা এটাকে সমীকরণটাকে চেঞ্জ করব। আলফা R0T সমান RT - R0। তাহলে RT সমান লিখতে পারি, R0টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে R0 প্লাস আলফা R0T। তাহলে RT সমান লিখতে পারি R0 1 প্লাস আলফা T। ঠিক আছে, আমাকে দিয়েছে 30 ডিগ্রিতে রোধ আর 100 ডিগ্রিতে রোধ দিয়ে দিয়েছে, দিয়ে 100 ডিগ্রিতে রোধটা জিজ্ঞেস করেছে, আমাকে আলফা বলে দিয়েছে কিন্তু R0 বলে না। তাহলে আমরা লিখতে পারি আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে R0 1 প্লাস 30 আলফা, টি এর জায়গায় 30 বসালাম, আর 100 জায়গায় লিখলাম R0 1 প্লাস 100 আলফা। তাহলে যদি R100 বাই R30 বার করি তাহলে R0টা কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে 1 প্লাস 100 আলফা বাই 1 প্লাস 30 আলফা। তাহলে R100 সমান কত হবে, 1 প্লাস 100 আলফা বাই 1 প্লাস 30 আলফা ইন্টু R30। ঠিক আছে, চলো এবার সব মানগুলো বসিয়ে দিয়েছে, পুট করি। তাহলে 1 প্লাস 100 ইন্টু 42.5 ইন্টু 10⁻⁻4 ডিভাইড বাই 1 প্লাস 30 ইন্টু 42.5 ইন্টু 10⁻⁻4 ইন্টু R30 দিয়েছে আমাদের কত, 8 ওহম। R30 দিয়েছে 8 ওহম। এটা যদি ক্যালকুলেশন করি ওপরটা কত হবে, ওপরটা হবে 1.425, এইটা হচ্ছে 0.425, দুটো শূন্য এখান থেকে চলে যাবে, -2 মানে পয়েন্ট আগে আসবে, আর এটা কত হবে 1.3 × 5 = 15, 3 × 2 = 6, 1 × 7, 3 × 4 = 12 ইন্টু 8 ওহম। এটা যদি ক্যালকুলেশন করি, এটা একটু ক্যালকুলেটর ছাড়া হবে না, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে 10.1 ওহম। ঠিক আছে, তাই এই অঙ্কটা সাবধানে করবে, আমাদের R0টা বলে নাই বলে অঙ্কটা একটু বড় হয়ে গেছে। যদি R0 বলে দিত তাহলে এই কোয়েশ্চেনটাকে ডাইরেক্ট পেয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি কার্বন রোধের বর্ণ সংকেত। তো এটা আমাদের সিলেবাসের টপিকই আছে, কিন্তু এটা একটু করাটা একটু কঠিনই বটে। কঠিন কারণ তোমাদের একটা সূত্র মনে রাখতে হয়। আমরা যে প্র্যাকটিক্যালি যে সমস্ত রোধগুলো ব্যবহার করি বিভিন্ন যন্ত্রপাতিতে, টিভিতে, রেডিওতে, কম্পিউটারে যে রোধগুলো লাগানো থাকে, সেই রোধের মধ্যে কিছু কালার থাকে। ঠিক আছে, কিছু কালার থাকে, সেই কালার দেখে সেই রোধটার কত মান হয় সেই মানটা বোঝা যায়, মোটামুটি একটা আন্দাজ করা যায়, তার আশেপাশেই হয়। এবার দেখা যায় যে 4টে কালার থাকে তার মধ্যে, রোধগুলো যদি এরকম করে আঁকি, ঠিক আছে, বাদামের মতো এরকম দেখতে, তো এর মধ্যে 4টে কালার থাকে, একটা কালার, দুটো কালার, এরকম দাগের মতনই থাকে। ঠিক আছে, 3টে কালার, 4টে কালার, এরকম 4টে কালার থাকে। ঠিক আছে, প্রথমটাকে এ মনে করো, এর ব্যান্ড বলা হয়, ABCD, এবং এগুলো 4টে ব্যান্ড থাকে ABCD, এবং 4টের কালার থাকে, লাল নীল এরকম করে কালার দেওয়া থাকে।
ঠিক আছে। সাধারণত আমাদের যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলো এই যে ডি যে ব্যান্ড আছে সেই ব্যান্ডটা রূপালি হয়, সেই ব্যান্ডটা রূপালি হয় সাধারণত। আর একটা যে গোল্ডেন কালারের হয় সেগুলো আরও ভালো রেজিস্ট্যান্স। সিলভার কালারের হলে সেটা একটু তার মানে অ্যাকুরেসি একটু কম হয়, সাধারণত এটা সিলভার কালারের থাকে। তাছাড়া বাদবাকি যে তিনটে কালার থাকে সেই তিনটে কালার থেকে এই রোধের মান নির্ণয় করা যায়। প্রথম দুটো কালার এ আর বি কালার, এই দুটো দিয়ে সংখ্যাটা তৈরি হয়। সি যে কালার থাকে সেটা হয় 10 টু দি পাওয়ার ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা তৈরি হয় সি এর সাহায্যে। তাহলে এই দুটো দিয়ে একটা সংখ্যা পাবো, হয়তো 23 বা 24 এরকম একটা সংখ্যা পেলাম, তার সঙ্গে সিটা যুক্ত হয় ইন্টু, মনে করো 23 পেলাম ইন্টু 10 টু দি পাওয়ার এক্স, এরকম একটা নাম্বার বেরোবে। আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো। আর লাস্টের যে কালারটা পাই সেটাকে বলা হয় টলারেন্স বা সহনশীলতা, সেটাকে বলা হয় সহনশীলতা। সাধারণত যদি সিলভার হয়, যদি রূপালি কালার হয়, রূপোর মতন কালার, যদি রূপালি কালার হয় তাহলে সেটা 20% সিলভার, অর্থাৎ যে মানটা আমরা পেয়েছি তার 20% বেশি বা 20% কম হতে পারে। ঠিক আছে। এবারে যে প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা কালারের জন্য একটা করে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে তোমাদের মনে রাখতে হবে। যেমন কালো কালারের কোড হচ্ছে 0, মানে যদি এখানে কোথাও কালো কালার থাকে তার জন্য 0 বসাতে হবে। যদি বাদামি থাকে তাহলে 1, ঠিক আছে। যদি লাল থাকে তাহলে 2, যদি কমলা থাকে অরেঞ্জ, কমলা থাকবে 3, যদি হলুদ থাকে তাহলে 4, ঠিক আছে। যদি সবুজ থাকে গ্রিন, যদি সবুজ থাকে তাহলে 5, যদি নীল থাকে তাহলে 6, যদি বেগুনি থাকে তাহলে 7, যদি ধূসর থাকে, ধূসর কালারে থাকলে 8, আর লাস্ট হচ্ছে যদি সাদা থাকে, হোয়াইট থাকে, সাদার জন্য বেরোবে 9, ঠিক আছে। আর যদি রূপালি থাকে তাহলে 20% থাকবে। তাহলে এই চারটে কোড থাকবে, তার মধ্যে লাস্টেরটা হয় গোল্ডেন বা সিলভার থাকবে, আর বাদবাকি তিনটে কোড থেকে আমাকে নাম্বারটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই অঙ্কটা দিয়েছে বুঝি, মানে একটা কার্বনের এ বি সি ডি এই চারটি রেখার বর্ণ যথাক্রমে হলুদ, এটা হচ্ছে হলুদ, ঠিক আছে, এটা হচ্ছে হলুদ। বিটা কি দিয়েছে? বিটা দিয়েছে বেগুনি, বেগুনি। সিটা কি দিয়েছে? সিটা হচ্ছে লাল। আর ডিটা কি দিয়েছে? ডিটা হচ্ছে রূপালি। এই হচ্ছে কালার। তাহলে হলুদের কালার কোড কত? হলুদের কালার হচ্ছে 4, তো হলুদের কালারের জন্য 4 বসলো। বেগুনির কালার কত? বেগুনি হচ্ছে 7, তাহলে বেগুনির জন্য 7 বসলো। লালের কোড কত? লালের কোড হচ্ছে তোমার 2, তাহলে 2 বসলো। আর রূপালির জন্য 20%, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দুটো কী বলেছিলাম? প্রথম দুটো নিয়ে সংখ্যা তৈরি হবে। তাহলে প্রথম দুটোর সংখ্যা হচ্ছে আর সমান হচ্ছে 47, তারপরেরটা হবে 10 টু দি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 2 হবে, প্লাস মাইনাস রূপালি মানে 20% হবে। তার মানে এর ভ্যালু হবে 4700 প্লাস মাইনাস 20%, মানে এটা 4.7 কে এর একটা রেজিস্ট্যান্স, 4.7 কে এর একটা রেজিস্ট্যান্স। তার মানে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 4.7 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, বুঝতে পারছো? কিন্তু আমরা যদি এক্স্যাক্ট মাপি তাহলে কিন্তু 4.7 এক্স্যাক্ট আসবে না, কম বা বেশি একটুখানি আসবে। নেক্সট দেখি, যদি বুঝতে পারো তাহলে পরেরটা দেখো নিজেরাই করতে পারবে। যদি বুঝতে পারো তাহলে নিজেই কালারটাকে চিনতে পারবে। কী কী কালার দিয়েছে? সাদা, বাদামি, লাল, এটা রূপালি আছে। এটা দিয়েছে সাদা, এটা হচ্ছে বাদামি, এটা হচ্ছে লাল। তো তোমাদের কি এই কোডগুলোকে মুখস্থ রাখতে হবে। এই কোডের জন্য একটা ছড়া আছে, ছড়াটা পারলে মনে রেখে দিও, ঠিক আছে। যে কোনো জায়গায় ইন্টারনেট ঘাটলেই তোমরা সেই ছড়াটা পেয়ে যাবে। দেখি এটার কত ভ্যালু হবে।
লাল কত? লাল প্রথমে হচ্ছে সাদা, সাদা হচ্ছে 9, সাদার জন্য 9 বসালাম। বাদামি কত? বাদামি হচ্ছে 1, ঠিক আছে। লাল কত? লালের জন্য 2 বসালাম। তাহলে কত হলো? 91 ইন্টু 10 স্কোয়ার প্লাস মাইনাস 20%, তার মানে 9100 প্লাস মাইনাস 20%, মানে 9.1 কিলো ওহামের রেজিস্ট্যান্স, 9.1 কিলো ওহামের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এরকম আমরা কালার কোড দেখে, 4টে ব্যান্ডের কালার দেখে আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা কত ভ্যালু হবে সেইটা আইডেন্টিফাই করতে পারি। এইটাকে বলা হয় কার্বন রোধকের কালার কোড, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছি। আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা শিখলাম, প্রথমে শিখলাম প্রবাহ মাত্রা কী জিনিস, প্রবাহ মাত্রা ক্যালকুলেশন করতে শিখলাম, এবং তারপরে ওহমের সূত্র শিখলাম। ওহমের সূত্র থেকে রোধের ধারণা, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধাঙ্ক কী, এবং রোধের কতগুলো অঙ্ক করলাম, এবং তারপর শেষে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কার্বন রোধকের বর্ণ সংকেত। ঠিক আছে, ঠিক আছে, আজকে থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থেকো।